নিধি চেয়ারে বসে উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, এবার বলুন, আপনি কবে ফিরলেন? আর এত লুকোচুরি কেন? কি এমন কথা বলবেন যার জন্য এভাবে ডাকলেন? অপর পাশের লোকটা হেসে বলল, আরে ধীরে ধীরে, একসাথে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? দাঁড়াও, একটা একটা করে বলছি। প্রথমে আমি কালকেই ফিরেছি। ফিরে তোমার সাথে যোগাযোগ করেছি, কারণ দুদিন পর অনুর জন্মদিন, সেই উপলক্ষে তাকে সারপ্রাইজ দিতে চাই, তাই তোমাকে আগে জানালাম। আর এভাবে লুকিয়ে ডাকলাম? এসব শুনে নিধি অবাক হয়ে গেল, সেই সাথে তার মুখে হাসি ফুটল। সত্যি? অনু তো খুশিতে পাগল হয়ে যাবে। আচ্ছা, সারপ্রাইজটা কিভাবে দেবেন? সামনের লোকটি একটু চুপ করে বলল, সেটার জন্য তো তোমার সাহায্য দরকার। তুমি ওর সবচেয়ে কাছের মানুষ, তুমি ছাড়া কিছুই পারবে না। নিধি মাথা নাড়ল, অবশ্যই সাহায্য করব। অনুর জন্মদিনটা ওর লাইফের বেস্ট করতে হবে, ঠিক না? একদম। নিধি একটু ভেবে বলল, কিছু ঠিক করেছেন? কি করবেন? ঠিক করার জন্যই তো তোমাকে ডাকা। তবে আমি চাইছি ওই দিন অনুকে বিয়ের জন্য প্রপোজ করব। নিধি অবাক হয়ে জানতে চায়, কি সত্যি? অপর পাশের লোক মাথা নেড়ে বলল, হ্যাঁ। নিধি এবার সিরিয়াস হয়ে বলে, তার জন্য তো আপনাকে আগে অনুর বাবা মায়ের সাথে কথা বলতে হবে। আমি অনুকে যতটা চিনি, আঙ্কেল আন্টি রাজি না হলে সেও রাজি হবে না, আমি জানি সেটা। তাই তো বুদ্ধি করে অনুকে তার খালার বাড়িতে বেড়াতে পাঠালাম। আর এবার আঙ্কেল আন্টির সাথে কথা বলে তাদের রাজি করাতে হবে। আর তাতে আমার তোমার সাহায্য চাই। নিধি মাথা নেড়ে বলল, ইনশাল্লাহ, যতটা পারি সাহায্য করব। তাহলে কাল তুমি আমার সাথে অনুদের বাড়িতে যাচ্ছ? নিধি হেসে বলল, যাব। তবে কিভাবে কি করতে হবে তাড়াতাড়ি ঠিক করতে হবে, আমাদের কাছে সময় খুব কম। সামনের লোক হেসে বলল, একদম ঠিক বলেছ। তবে অনু সারপ্রাইজটা এমন হতে হবে যাতে ও একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। তুমি তো ওর সব সিক্রেট জানো, বলো তো কি করলে ও খুশি হবে? নিধি চোখ টিপে টিপে হাসলো। অনুর মতো খাই খাই মেয়ের জন্য খাবারের আয়োজন না করলে হবে কি? তবে শুধু খাবার না, আমি চাই একটু আবেগও থাকুক। লোকটা হেসে মাথা নেড়ে বলল, তাহলে দুটোই হবে। আমি আয়োজন করব, তুমি থাকবে আমার প্ল্যান পার্টনার। তবে সাবধান, কেউ যেন টের না পায়। আমি আর তুমি ছাড়া কেউ জানবে না, মনে থাকবে? নিধি হেসে মাথা নাড়ালো। নিধির সামনে বসার লোকটা হলো উৎসব। উৎসব আর অনু 2 বছর থেকে একে অপরকে ভালোবাসে। অনুর পরিবার সেটা জানলেও উৎসবের পরিবার জানতো না। এখন উৎসব তার পরিবারকে রাজি করিয়েছে এবং সে চায় খুব শীঘ্রই বিয়ে করে নিতে। তাই সে অনুর জন্মদিনে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে চায়। ঠিক তখনই বাহির থেকে ক্যাফেতে ঢুকলো আরহাম। অফিসের কোনো কাজের সূত্র ওর এক ক্লায়েন্টকে মিট করতে এসেছে এখানে। কিন্তু ভেতরে ঢুকে চোখ আটকে গেল। নিধি বসে আছে এবং কার সাথে কথা বলছে, মুখে খুনসুটি আর ভরা হাসি। আরহাম কিছুটা অবাক হলো, কেমন যেন অসুস্থ অনুভব করলো। মনে হলো বুকের ভেতরে হালকা টনটন ব্যথা হচ্ছে। মনে মনে বলল, কার সাথে এইভাবে হাসছে? এতটা আপন ভঙ্গিতে কার সাথে কথা বলছে? সে চেষ্টা করলো এগিয়ে এসে দেখার, কিন্তু টেবিলের কোণ থেকে ছেলেটার মুখ দেখা যাচ্ছিল না, শুধু শার্ট আর কণ্ঠের হালকা শব্দ ভেসে আসছিল। আরহামের ভ্রু কুঁচকে গেল। সে চুপচাপ অন্য এক টেবিলে বসলো, কিন্তু এক মুহূর্ত চোখ সরালো না নিধির দিক থেকে। হঠাৎ আরহামের ফোনে কল আসে, ক্লায়েন্টের ফোন। আরহাম রিসিভ করলে তারা জানায় যে তারা এসে গেছে। ফোন শেষ করে আরহাম আবারও নিধিদের টেবিলের দিকে তাকায়, দেখতে পায় টেবিলটা ফাঁকা। আশেপাশে তাকিয়েও তাদের দেখতে পায় না, বুঝতে পারলো ওরা চলে গেছে। সেও উঠলো বাহিরে যাওয়ার জন্য, কিন্তু ততক্ষণে ক্লায়েন্টরা চলে আসে। তাই এক প্রকার বাধ্য হয়ে তাকে মিটিংয়ে বসতে হয়। মিটিংয়ে বসলেও আরহামের মন মস্তিষ্ক অন্যদিকে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, কে এই ছেলে? দীর্ঘ সময় পর মিটিং শেষ হলো, ক্লায়েন্টরা চলে যায়, কিন্তু আরহাম এখনো আগের জায়গায় বসে আছে। হঠাৎ তার মনে পড়ে নিধি হয়তো আম্মুকে বলে গেছে কার সাথে দেখা করতে যাচ্ছে। তাই সে তাড়াতাড়ি করে ফারিহা বেগমকে কল করে নিধির কথা জিজ্ঞেস করলে তিনি জানান নিধি অনুর সাথে দেখা করতে গেছে আর এখনো ফিরেনি। ফারিহা বেগমের কথা শুনে আরহামের খুব রাগ হয়। মনে মনে বলে, নিধি মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছে, অনুর সাথে দেখা করতে যাবে বলে একটা ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। কে এই ছেলে যার জন্য নিধি এভাবে মিথ্যে বলল? অন্যদিকে নিধিরা অনু জন্মদিন উপলক্ষে কেক অর্ডার দেয়, রেস্টুরেন্ট বুক করে, গিফট কিনে, সাথে আরও নানা ধরনের জিনিসপত্র কিনে, সবকিছু কেনাকাটা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রাতে বাড়ি ফেরার সময় আরহান সারা রাস্তায় জুড়ে চুপচাপ ছিল। তার মাথায় শুধু ঘুরছিল দিনের সেই ক্যাফের দৃশ্য। নিধি কারোর সাথে বসে হাসছে, খুনসুটি করছে, কিন্তু ছেলেটা কে? কেন এত গোপনীয়তা? আরহাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিধিকে ডাক দেয়। নিধি তখন ফারিহা বেগমের রুমে টেবিলে বসে কিছু লিখছিল, হয়তো অনুর জন্মদিনের প্ল্যান নিয়ে। আরহামের ডাক শুনে সে সবকিছু গুছিয়ে রেখে ওই রুমে যায়। গিয়ে দেখতে পায় আরহাম সোফায় বসে আছে। নিধিকে দেখা মাত্রই আরহাম হালকা গম্ভীর কণ্ঠে বলে, আজ সারাদিন কোথায় ছিলে? নিধি কিছুটা অবাক হলো, কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, বাহিরে একটু কাজ ছিল। আরহাম চোখ সরু করে তাকালো, কাজ? কিসের কাজ? নিধি আবারও ধীর কণ্ঠে বলল, ছিল একটা দরকারি কাজ। আরহাম একটু
একটু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কার সাথে ছিলে? নিধি এবার পড়ল বিপদে। কি বলবে এবার? মিথ্যে বলা ছাড়া উপায় নেই, তাই সে বলল, অনুর সাথে ছিলাম। কথাটা শোনা মাত্রই আরহাম রেগে হাতটা মুষ্টিবদ্ধ করলো। কোনো রকম নিজের রাগ কন্ট্রোল করে বলল, কিন্তু আমি তো তোমাকে দেখলাম ক্যাফেতে, কার সাথে যেন বসেছিলে, দেখে তো অনু মনে হলো না। নিধির বুক কেঁপে উঠল। জিজু স্পষ্ট করে বলছিল, নিধি, অনুর জন্মদিনটা একদম সিক্রেট থাকবে, কাউকে বলবে না। আমি চাই ওর জন্মদিনটা একেবারে স্পেশাল হোক। তাই মুখ খুলতে গেলেও ঠোঁট সিল করে রাখলো। আরহাম এবার একটু জোরে বলল, উত্তর দিচ্ছ না কেন? কে ছিল তোমার সাথে? আর আমি একদম মিথ্যা শুনতে চাই না। নিধি ভয় পেয়ে গেল, কিন্তু প্রকাশ করলো না, মুখে শুধু বলল, একটা জরুরি ব্যাপার ছিল, আমি এখনই আপনাকে কিছু বলতে পারবো না। আরহামের ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর ঠান্ডা হয়ে উঠল। মানে কি বলতে পারবে না? নিধি এবার বুঝতে পারলো তার কিছু একটা করতে হবে, তাই সে বলল, আপনার মনে আছে আমি যখন ইভা আপুর কথা জানতে চাইলাম তখন আপনি কি বলেছিলেন? বলেছিলেন সব কিছু জানতে হয় না নিধি। এখন আমিও বলছি সব কিছু জানতে হয় না। আমার কথা শুনে যে উনি রেগে আছেন ওইটা ওনার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আমার ভয় পেলে চলবে না। আমি জিজুকে কথা দিয়েছি কাউকে কিছু বলবো না। নিধির এমন যুক্তি শুনে আরহাম খুব বেশি রেগে যায়। দাঁতে দাঁত পিষে বলে, একদম মুখে মুখে তর্ক করবে না, না হলে মাড়িতে একটা দাঁতও অবশিষ্ট থাকবে না, সবগুলো মাটিতে পড়ে গড়াগড়ি খাবে। নিধির মাথায় এবার দুষ্ট বুদ্ধি কাজ করে। সে ইনোসেন্ট ফেস করে জিজ্ঞেস করে, কেন, আপনি কি ডেন্টিস্ট? কিন্তু আমি তো জানতাম আপনি একজন ইঞ্জিনিয়ার। নিধির এমন উল্টাপাল্টা কথা শুনে আরহামের রাগ তরতর করে বেড়ে যায়। সে রেগে নিধিকে ধরার জন্য সোফা ছেড়ে দাঁড়ায়, কিন্তু তাকে দৌড়াতে দেখে নিধি ছুটে পালিয়ে যায়। আরহাম কিছুতেই নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, তাই সেও পিছে পিছে মায়ের রুমে যায়। গিয়ে দেখে নিধি সেখানে নেই, তাই সে মায়ের সামনে গিয়ে বলে, আম্মু, তোমার ভাইজিকে সাবধান করে দাও, সে আমার কোনো কথা শুনে না, উল্টো মুখে মুখে তর্ক করে। এসব কিন্তু আমি মেনে নিব না, থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিব। নিধি আরহামের রুম থেকে দৌড়ে রান্নাঘরের দিকে গিয়েছে। সেখানে গিয়ে দেখতে পায় সালমা চা বানিয়ে ফারিহা বেগমের জন্য নিয়ে যাচ্ছে, তাই সে সালমার হাত থেকে কাপটা নিয়ে ফারিহা বেগমের রুমের দিকে আসে। এসে শুনতে পায় আরহাম আবার সেই দাঁত ফেলে দেওয়ার কথা বলছে। নিধি ধীর পায়ে গিয়ে ফারিহা বেগমের পাশে বসে ওনাকে চাটা দেয়। আরহামের দিকে একবার তাকিয়ে ফারিহা বেগমের উদ্দেশ্যে বলে, বুঝলে তো পুপ্পি, তোমার ছেলে ডেন্টিস্ট হতে চেয়েছিলেন, কিন্তু পরিবারের চাপে ইঞ্জিনিয়ার হয়ে গেছেন। বেচারা দাঁত ফেলতে খুব ভালোবাসে, ওনাকে একটা চেম্বার দিয়ে বসিয়ে দিলে মানুষের দাঁত ফেলে দিয়ে উপকার করতে পারতেন। নিধির এমন কথা শুনে ফারিহা বেগম হু হু করে হেসে ওঠেন, আর আরহাম দাঁত কিরমির করে নিধির দিকে তাকিয়ে থাকে। মায়ের জন্য কিছু বলতেও পারে না, কারণ সে জানে তার মা সব সময় নিধির পক্ষ নেবে। তাই সে নিধির দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলে বেরিয়ে যায়। সন্ধ্যার সেই ঘটনার পর নিধি আরহামের সামনে যাওয়া এড়িয়ে চলছে। খাবারের সময় অপেক্ষা করলো যতক্ষণ না আরহাম খাওয়া শেষ করে, নিজের রুমে চলে যায়। যখন আরহাম খেয়ে ঘরে চলে গেল তখনই সে নিজের খাবার খেয়ে নিল। কিন্তু কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। অনুর জন্মদিনের সারপ্রাইজ নোটিশ বানাতে ব্যস্ত থাকতে গিয়ে নিধির খেয়ালই ছিল না তার ফোনটা রয়ে গেছে আরহামের রুমে। কাজ শেষ করে হঠাৎ ফোনের কথা মনে পড়তে আতঙ্কিত হয়ে উঠল সে। নিধি ঘরের দিকে এদিক ওদিক পায়চারি করছে, বারবার নিঃশ্বাস ফেলছে, আবার থেমে যাচ্ছে, আর ভাবছে এখন কি হবে, কি করে ফোনটা আনবে। ফারিহা বেগম নিধিকে এভাবে পায়চারি করতে দেখে অবাক হয়ে বলল, এই নিধি, কি হয়েছে, এভাবে হাঁটাহাঁটি করছিস কেন? নিধি কাঁদো কাঁদো স্বরে বলল, ফুপ্পি, আমার ফোনটা আরহাম ভাইয়ার রুমে পড়ে আছে। ফারিহা বেগম বুঝতে পারলেন, তো কি হয়েছে, তুই তো ওই রুমেই থাকবি, গিয়ে নিয়ে আয়। নিধি তড়িঘড়ি করে মাথা নেড়ে বলল, পাগল নাকি, আমি ওনার রুমে যাব? তুমি কি মনে হয় আমি ওই রুমে গেলে বেঁচে ফিরবো? ফারিহা বেগম মজা পেয়ে বলে, আরে কেন? বিথি ঠোঁট কামড়ে গম্ভীর ভঙ্গিতে বলল, পুপ্পি, দেখলে না তখন যাবার আগে উনি চোখের ইশারায় কি বলে গেলেন? ফারিহা বেগম উৎসুক দৃষ্টিতে জানতে চায়, কি বলেছে শুনি তো। নিধি ভুরু কুচকে নাটকীয় ভঙ্গিতে ফিসফিস করে বলল, বলেছে একবার হাতের কাছে পাই তখন বোঝাবো দাঁত ফেলতে আমি কত ভালোবাসি। এই শুনে ফারিহা বেগম হু হু করে হেসে উঠলেন। নিধি নিজের মনে একটা প্ল্যান করলো, আচ্ছা, ফোনটা যদি আমি না এনে সালমাকে দিয়ে আনাই তাহলেই তো হলো। এমন ভাবতে ভাবতে সে সালমার ঘরের দিকে গেল। দরজা একটু খোলাই ছিল, ভেতরে উকি দিতেই দেখলো সালমা আর তার মা গভীর ঘুমে, মশারি টাঙ্গানো, বাতি নিভে গেছে। নিধি দীর্ঘশ্বাস ফেলল, উফ, এখন এদের জাগানোও ঠিক হবে না। না, ফোনের জন্য শুধু শুধু তাদের কষ্ট দেওয়ার মানে হয় না, কিন্তু ফোন ছাড়া চলবেই বা কিভাবে। অগত্য নিজেই আবার ধীর পায়ে পা টিপে টিপে হাঁটতে লাগলো আরহামের রুমের দিকে। তার মাথায় নতুন প্ল্যান, রুমের বাইরে দাঁড়িয়ে থাকবো, যদি উনি ওয়াশরুমে যান বা ঘুমিয়ে পড়েন তখন সোজা ঢুকে ফোন নিয়ে চলে আসবো। দরজার সামনে দাঁড়িয়ে নিধি মনে মনে বলল, আল্লাহ বাঁচিয়ে দিয়ে, উনি যদি দেখে ফেলে তবে তো আজ আর আমার একটা দাঁতও থাকবে না। সত্যি সত্যি সব ফেলে দেবেন? নিধি আস্তে আস্তে আরহামের রুমের কাছে গিয়ে দাঁড়ালো। ভেবেছিল ভেতরে গিয়ে
গিয়ে ফাঁকা সময় পেয়ে ফোনটা নিয়ে চলে আসবে, কিন্তু দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তার বুক ধড়ফড় শুরু হয়ে গেল। আরহাম চেয়ারে বসে আছে, তার হাতে ধরা নিধির ফোন, কানে ঠেকিয়ে কারো সাথে কথা বলছে। নিধি অবাক হয়ে ফিসফিস করলো, আমার ফোন ওনার হাতে কেন? আর কার সাথেই বা কথা বলছে? জিজু নয় তো? ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক কদম এগিয়ে আসতে শুনতে পেল আরহাম কাউকে বলছে, এখানে তো রাত বলে কেউ থাকে না, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা রং নাম্বার। নিধি দৌড়ে গিয়ে ফোনটা আরহামের হাত থেকে টেনে নিল। হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে গেল আরহাম। নিধি ফোনটা চেক করলো, নাম্বার সেভ করা নেই, তাই সে ফোনটা কানে ধরলো, ধরে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো, ওয়ালাইকুম আসসালাম। রাত? নিধি জবাব দেয়, হ্যাঁ আমি রাত, আপনি কে? নিধির মুখে এই কথা শুনে আরহাম অবাক হয়ে যায়। কি বলছে নিধি? সেই রাত? ফোনের অপর পাশের লোকটি জবাব দেয়, আরে রাত, তুই আমায় চিনতে পারছিস না? আমি রাহাত। নিধির চোখ বিস্ময়ে জল করে ওঠে, রাহাত ভাই তুমি? এটা কার নাম্বার? রাহাত হেসে বলে, আমার নতুন নাম্বার। আচ্ছা ফোনটা কে ধরলো বলতো? বলে রাত নামে নাকি কেউ থাকে না? নিধি আরহামের দিকে একবার তাকিয়ে বলল, আসলে আমার একজন কাজিন ফোনটা ধরেছে, আর এখানে তো সবাই আমায় নিধি বলে ডাকে, তাই তুমি রাত বলায় কেউ চিনতে পারেনি। রাহাত বলে, ওহ তাই বল, আচ্ছা বাদ দে, কেমন আছিস বল? নিধি হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? রাহাত বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনেছি নীলার বিয়ের তারিখ পাকা হয়েছে, কবে আসছিস তোরা? আমি কিন্তু আসছি এবার, সব আয়োজন আমি সামলাবো। নিধি হেসে বলল, সত্যি? তাহলে তো পুরো আসর জমে যাবে, তোমাকে ছাড়া তো বিয়ের আসর জমে না। ইনশাআল্লাহ দুদিন পরেই চলে আসবো। দুজনে জমিয়ে গল্প শুরু করলো মামাতো বোন নীলার বিয়ের আয়োজন নিয়ে। নিধির হাসি আর উচ্ছ্বাসে চারপাশ যেন ভরে উঠল, কিন্তু এই পুরো দৃশ্য নীরবে বসে লক্ষ্য করছিল আরহাম। ফোন শেষ হলে আরহাম জিজ্ঞেস করে, কে ফোন করেছিল রে? আর তোর নাম রাত হলো কবে থেকে? নিধি জবাব দেয়, আমার খালাতো ভাই। আসলে মামার বাড়িতে সবাই আমাকে নুসরাত বলে ডাকে, আবার কেউ কেউ ভালোবেসে রাতও বলে। আরহাম বিড়বিড় করে বলে, আদিক্ষেতা, ভালোবেসে রাত বলে ডাকে? মুখে বলল, তা এত রাতে কেন ফোন করেছিল? নিধি বলে, আমার মামাতো বোন নীলা আপুর বিয়ে 1 সপ্তাহ পরে, আমরা কবে যাব সেটা জানতে। আরহাম ভ্রু কোচকে বলে, কবে যাচ্ছ? নিধি জানায় 2 দিন পর। কিছুক্ষণ নীরবতা বিরাজ করে, তারপর হঠাৎ আরহামের মাথায় আসে, আজ সারাদিন কি নিধি এই রাত বলে ছেলেটার সাথে ছিল? কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে নিধিকে প্রশ্ন করলো, তুমি কি আজ সারাদিন তার সাথেই বাহিরে ছিলে? প্রশ্ন শুনে নিধি থমকে গেল। মনে মনে ভাবে, লোকটা আবার দিনে কোথায় ছিল সেটা নিয়ে পড়লো কেন? নিধি ভাবলো, হ্যাঁ বলে দিলে আরহাম আর প্রশ্ন করবে না, তাই সে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। কিন্তু উত্তরটা শোনার পর আরহাম ঠোঁট শক্ত করে ধীর স্বরে বলল, ঠিক আছে, কিন্তু আজ থেকে তুই ওই ছেলের সাথে বাইরে কোথাও যাবে না। নিধি বিস্ময় তাকালো, মানে কেন যাব না? আরহাম চোখে চোখ রেখে বলল, আমি বলেছি তাই। কথাটা শুনে নিধির চোখ গোল হয়ে গেল, ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটল। ওহ, আপনি বললে আমি শুনবো নাকি? এমন কোনো কন্ট্রাক্টে সাইন করেছি আমি? কথাটা বলে সে দ্রুত ফোনটা তুলে নিল এবং দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর দরজার সামনে দাঁড়িয়ে আরহাম অবাক হয়ে শুধু তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে নীলার বিয়ের জন্য কিছু কেনাকাটা করবে বলে নিধি বাড়ি থেকে বের হয় উৎসবের সাথে। অনুর বাড়ির পথে রওনা হলো। তার মাথায় হাজারটা পরিকল্পনা ঘুরছিল, কিভাবে অনুর বাবা মাকে রাজি করানো যায়। আর উৎসব চুপচাপ নিধির পাশে বসেছিল। অনুর বাড়ির দরজায় পৌঁছে নিধি বেল বাজালে অনুর মা দরজা খুলে দেয়। ওনাকে দেখে নিধি আর উৎসব সালাম দেয়। অনুর মা প্রথমে একটু অবাক, তারপর আন্তরিকতার সাথে বলল, ভেতরে আসো। আমরা সবাই সালাম দিলাম। উনি সালামের উত্তর নিলেন, কি ব্যাপার তোমরা আজ হঠাৎ এখানে? অনু তো বাড়িতে নেই। নিধি ভেতরে ঢুকতেই বলল, আসলে আন্টি, আমরা আপনার আর আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। অনুর মা নিধি আর উৎসবকে ড্রয়িং রুমে নিয়ে বসান। ততক্ষণে অনুর বাবাও চলে আসেন। এসে নিধি আর উৎসবকে দেখে কিছুটা অবাক হন। নিধি আর উৎসব ওনাকেও সালাম দেন। উনি জবাব দিয়ে জানতে চান ওরা কেমন আছে। উৎসব কবে দেশে ফিরল? উৎসব জানায় সে 2 দিন আগে এসেছে। অনুর মা নিধি আর উৎসবের জন্য চা নিয়ে আসে। কিছুক্ষণ নীরবতা পালন করে নিধি অনুর বাবা মার উদ্দেশ্যে বলে, আঙ্কেল আন্টি, আপনাদের সাথে একটু দরকারি কথা আছে। আসলে আমরা অনুর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। অনুর বাবা একটু গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের মুখ ভঙ্গি দেখে তো মনে হচ্ছে খুব সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ। এতক্ষণ চুপ করে থাকলেও এবার উৎসব এক লাফে বলে উঠল, জি আঙ্কেল, আমি অনুকে বিয়ে করতে চাই। কথা শুনে দুজনেই একসাথে হেসে ফেলল। অনুর মা বললেন, এই কথা বলার জন্য এত নাটক করতে হলো? বাবা, আমরা তো এটা অনেক আগে থেকেই জানি, এমনকি রাজিও আছি। নিধি একবার উৎসবের দিকে তাকিয়ে বলল, আসলে কাল তো অনুর জন্মদিন, তাই অনুর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, আর সেখানে আপনাদের একটু সাহায্য চাই।
আপনার অনুমতি ছাড়া আমরা কিছু করতে পারবো না। অনুর বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের প্ল্যান? নিধি তাড়াতাড়ি বলে উঠল, আপনারা তো অনু আর জিজুর বিষয়টা জানেনই, কিন্তু এবার তো আসল কাজটা বাকি, বিয়ে। এখনই যদি তারিখ ফাইনাল করে দেন তাহলে আমরা পুরো প্ল্যানটা সাজাতে পারবো। অনুর মা প্রথমে একটু অবাক, কিন্তু তারপর মৃদু হাসি দিয়ে বললেন, তোমরা ঠিক কি করতে চাইছো বলো তো? উৎসব জানায় সে খুব তাড়াতাড়ি অনুকে বিয়ে করতে চায়, আর কাল অনুকে বিয়ের জন্য প্রপোজও করতে চায়। সেটা শুনে অনুর বাবা বলেন, এত তাড়াহুড়ো কোনো? এই ব্যাপারে তো অনু কিছু বলেনি। উৎসব বলে, আঙ্কেল, বিয়েটা নিয়ে আমি আর দেরি করতে চাইছি না, আর অনু এই ব্যাপারে কিছু জানে না, আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। উৎসব আরেকটু এগিয়ে এসে অনুর মার উদ্দেশ্যে বলে, আন্টি, আমি নিজে সারপ্রাইজটা পরিকল্পনা করেছি। অনুর মা একটু ভাবলেন, তারপর চোখে হাসি নিয়ে বললেন, ভালো, যদি তুমি আর নিধি ঠিকভাবে পরিকল্পনা করো তাহলে আমরা রাজি, তবে কোনো ঝামেলা বা সমস্যা হবে না তো? নিধি প্রাণ ভরে বলল, আন্টি, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা সবকিছু সুন্দরভাবে আয়োজন করব। অনুর এই জন্মদিন সে কখনো ভুলবে না। অনুর বাবা নিধির ধীর ও আন্তরিক চোখ থেকে হেসে বলেন, ঠিক আছে, তোমাদের উপর ভরসা করি, তবে মনে রেখো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। নিধি বিনতভাবে বলল, আঙ্কেল, আমরা চাইছি অনুর জন্য একটি পুরোপুরি চমকপ্রদ হোক, তাই তাকে এই বিষয় নিয়ে কিছু জানাবেন না, প্লিজ। অনুর বাবা মা সম্মতি জানালেন। নিধি মুখে বড় হাসি ফুটল। উৎসবও হালকা করে হাসলেন। নিধি আর উৎসব অনুর বাবা মাকে সবকিছু ঠিকঠাক মত বুঝিয়ে দিলেন। সারাদিন উৎসবের সাথে অনুষ্ঠানের আয়োজন আর সারপ্রাইজ প্ল্যান নিয়ে ব্যস্ত ছিল নিধি। ফুল, কেক, গেস্ট লিস্ট সব মিলিয়ে দিনটা কেটে গেল চোখের পলকে। সন্ধ্যার দিকে ক্লান্ত শরীর নিয়ে যখন বাসায় ফিরল, ভেবেছিল আরহাম হয়তো তখনও অফিসে, কিন্তু ঘরে ঢুকে অবাক হয়ে গেল যখন দেখলো আরহাম সোফায় বসে আছে, যেন অনেকক্ষণ ধরে তার ফেরার অপেক্ষায় করছিল। নিধিকে আসতে দেখে আরাম শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলি সারাদিন? নিধি ব্যাগটা নামিয়ে নিঃশ্বাস ছাড়লো। কাঁদছিল। আরহাম মনে মনে ভাবলো, নিধি আজকেও হয়তো ওই ছেলেটার সাথেই ছিল। এই ভেবে চোয়াল শক্ত করে সে গম্ভীর গলায় বলল, তোমাকে মানা করিনি ওই ছেলের সাথে বাইরে যাবে না? নিধি আরহামের দিকে শক্ত চোখে তাকালো। সেটাই তো, কেন মানা করবেন? কেন যাব না ওনার সাথে? আরহাম দৃঢ়ভাবে বলল, এভাবে অপরিচিত একজনের সাথে ঘুরে বেড়ানোর মানে জানো? যদি কোনো বিপদ হয় তখন কি করবে? নিধি অবাক হয়ে চোখ গোল করে তাকালো। অপরিচিত মানে? আপনি যেভাবে আমার কাজিন, ঠিক সেভাবে উনিও আমার কাজিন হয়। আর কিসের বিপদের কথা বলছেন? আপনার সাথেও তো আগে অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি। কই, তখন তো এসব বিপদের কথা বলেননি, তাহলে এখন কেন? আরহাম চুপ করে গেল। কথাগুলো সত্যি হলেও তার সাথে রাহাতের তুলনা করাই যেন কেন জানি খারাপ লাগছে। সে কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলে, তুমি এখন আমার বাড়িতে, আমার দায়িত্বে আছো, তোমার কিছু হলে আমাকে জবাবদিহিতা করতে হবে, তাই সাবধান করছিলাম। নিধি ভেবেছিল আরহাম তার জন্য চিন্তা করছে, কিন্তু যখন দায়িত্বের জন্য বলছে, তার শুনে তার রাগ হলো। সে রাগে কণ্ঠে বলল, আমাকে নিয়ে আপনার ভাবা লাগবে না, আর আমার কিছু হলে আপনার জবাবদিহিতা করতে হবে না, নিশ্চিন্তে থাকুন। আর বাকি রইল রাহাত ভাইয়ের কথা, আমি ওনাকে খুব ভালো করে চিনি আর বিশ্বাসও করি, বলে নিধি রুম থেকে বেরিয়ে গেল। আরহান রেগে হাতটা মুষ্টিবদ্ধ করলো, কিন্তু সে কেন রাগ করছে এই কারণটা বুঝতে না পেরে নিজের উপরই বিরক্ত। প্রায় রাত 11টা। আরহাম নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে নামটা ভেসে উঠলো, গাধা। আরহাম ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করলো। হ্যালো, বল, আবার কি মনে করে কল করলি? অপর পাশ থেকে বিরক্তকর কণ্ঠ শোনা গেল, ধুর, তোর বেস্ট ফ্রেন্ড কল করেছে। কোথায়, খুশি হয়ে বলবি। কেমন আছিস দোস্ত? কি করছিস? অনেকদিন পর ফোন করলি, তোকে অনেক মিস করছি। তা না, বলছি কেন কল করলাম? বড্ড কষ্ট পেলাম দোস্ত। আরহাম বিরক্ত হয়ে বলল, নাটক বন্ধ কর। আর কেন বল কল করলি? ওই দিকে সব ঠিক আছে তো? অপর পাশে থেকে ওই দিকের খবর আমি জানি না, আমি এখন দেশে আছি, দেশের খবর জানি। আরহাম অবাক হয়ে বলল, মানে তুই দেশে? কিন্তু তোকে তো ইভাকে দেখার দায়িত্ব দিয়েছিলাম, তুই আমাকে না বলে এভাবে হঠাৎ দেশে এলি কেন? অপর পাশ থেকে শান্ত স্বরে জবাব এলো, চিন্তা করিস না, ইভার জন্য অর্ণব আছে, ও আমার থেকে ভালো খেয়াল রাখবে। আমি দেশে ফিরেছি খুবই গুরুত্বপূর্ণ একটা কারণে। আরহানের কৌতূহল বেড়ে গেল। কি কারণে? অপর পাশের ব্যক্তি একটু নাটকীয় ভঙ্গিতে হেসে বলল, ওইটা এখনই বলবো না, কাল তোকে সামনে বসে বলবো, একটা সারপ্রাইজ আছে। আরহাম ভ্রু কুঁচকে হালকা বিরক্ত গলায় বলল, তোকে আমি খুব ভালো করে চিনি, তুই নিশ্চয়ই আবার কোনো অকাজের প্ল্যান করছিস। ফোনের অপর পাশে ব্যক্তি একটু ভাব নিয়ে বলল, কাল দুপুরে দেখা কর, বুঝতে পারবি অকাজ নাকি কাজের কাজ। হুম। আরহাম কিছুক্ষণ চুপ থেকে হেসে বলল, ঠিক আছে, কাল দেখা হবে, কিন্তু আশা করি তোর এই সারপ্রাইজ আমাকে হার্ট অ্যাটাক দিবে না। অপর পাশ থেকে হাসির শব্দ শোনা গেল, হার্ট অ্যাটাক না দোস্ত, লাইফ টাইম শক দিব তোকে।
ফোন রেখে আরহাম কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। মনে মনে ভাবলো, না জানি কাল তার জন্য কি অপেক্ষা করছে। গাধাটা নিশ্চয়ই বড় কিছু ঘটাতে যাচ্ছে। পরের দিন সন্ধ্যায় পার্টির পাশাপাশি উৎসব অনুর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে দুপুরেও রেস্টুরেন্টে বিশেষ লাঞ্চের আয়োজন করেছে। সেখানে নিধি অনুকে নিয়ে আসবে আর উৎসব তার এক ফ্রেন্ডকে আসতে বলেছে। আর এখানেই সে অনুকে প্রপোজ করবে এবং সন্ধ্যার পার্টিতে যাদের দাওয়াত দিয়েছে তাদের জন্য আলাদা একটা হল বুক করা হয়েছে। তখনই হলে ঢুকে আরহাম। হল ঢুকে চোখ পড়ল বেলুন, ফেয়ারি লাইট আর লাল রাঙা কাগজের। মাঝখানে বড় বড় করে ঝুলছে হ্যাপি বার্থডে, আই লাভ ইউ, উইল ইউ মেরি মি। আরহাম উৎসবের বেস্ট ফ্রেন্ড, আর আরহামকে উৎসব একটু আগে আসতে বলেছিল। আরহাম এসে প্রথমে এই দৃশ্যটা দেখে সে থতমত খেয়ে যায়। আরহাম চারপাশে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হোয়াট ইজ দিস উৎসব? মানে কি এসবের? তোকে তো আমি সুস্থ রেখে এসেছিলাম, তাহলে তুই কবে থেকে এমন হয়ে গেলি? ছি ছি, শেষে কিনা তুই আমাকে প্রপোজ করছিস? ছি, তুই এমন এটা আমি ভাবতে পারিনি। আরহামের মুখে এমন কথা শুনে উৎসব হতভম্ব হয়ে যায়। কি বলছে আরহামের? তাকে গিয়ে বলছে, ছি উৎসব। তেড়ে এসে আরহাম উৎসবকে তার দিকে আসতে দেখে উৎসবের হাত থেকে কয়েক কদম দূরে গিয়ে হাত নেড়ে বলতে লাগলো, দূর থাক, দূরে প্লিজ, আমি তোর ফ্রেন্ড, এইসব ইমোশনালে যাস না। দেখ, তুই অসুস্থ হতে পারিস, কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ, তার উপর আমি বিবাহিত, ঘরে বউ আছে। ভাই প্লিজ দূরে থাক। উৎসব তখন চরম বিরক্ত আর রাগে বলল, আরে ধুর, পাগল নাকি তুই? কী সব ভাবছিস? আমি তোকে কেন প্রপোজ করবো, বেয়াদব? আমি একজনকে ভালোবাসি, তার জন্যই সব আয়োজন করছি। আরহাম চোখ বড় বড় করে তাকিয়ে বলল, একদম মিথ্যা বলবি না, আমি জানি তোর কোনো প্রেমিকা নেই। উৎসব ধমক দিয়ে থামিয়ে দিল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। ভেবেছিলাম তুই এলে আমাকে কিছুটা সাহস দিবি, তা না, তুই আমাকে গে বানিয়ে দিচ্ছিস। ছি ছি, দূর, এই জন্যই তোকে আগে কিছু জানাইনি, এখনো না জানালেই ভালো হতো। আরহাম উৎসবের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যিই তুই কাউকে ভালোবাসিস? উৎসব নিঃশ্বাস ফেলে বলল, আমি 2 বছর থেকে একজনকে ভালোবাসি। আরহাম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি 2 বছর? কই, আগে তো কখনো বলিসনি। উৎসব চোখ ছোট করে তাকিয়ে বলল, বললে পরের দিনই ব্রেকআপ করিয়ে দিতিস, সেটাই কি আমি জানি না ভেবেছিস? আরহাম চুপ হয়ে গেল। সত্যি হয়তো সে এমনটাই করত, এর আগেও করেছে এমন। তাই সে কিছুক্ষণ চুপ থেকে বলল, কে সে যার জন্য তুই এমন আয়োজন করছিস? কোথায় সে? উৎসব বলে, চলে আসবে, তোকে একটু আগে আসতে বলেছিলাম, তুই এসে যা দেখলি, ভাগ্যিস অন্য কেউ ছিল না। ঠিক তখনই নিধি এসে ঢুকলো। নিধিকে দেখে উৎসব এগিয়ে আসে। আরহাম একটু দূরে দাঁড়িয়ে থাকায় নিধি তাকে খেয়াল করেনি। উৎসব নিধির কাছে এসে জিজ্ঞেস করে বলল, নিধি, সব ঠিক আছে তো? আর অনু কোথায়? নিধি হেসে উত্তর দিল, আরে জিজু, একটু ধৈর্য ধরেন, সে আসছে। অন্যদিকে নিধিকে দেখে আরহাম অবাক হয়ে যায়। তার মাথায় বজ্রপাতের মতো একটাই চিন্তা এলো, তাহলে কি উৎসব নিধিকে ভালোবাসে আর নিধিকে প্রপোজ করার জন্য এসব আয়োজন? আরহাম এসব ভাবছে, তখন দেখলো নিধি আর উৎসব হেসে হেসে কথা বলছে। আরহাম অনুভব করছে তার বুকে চিনচিন ব্যথা করছে। উৎসব নিধিকে ভেতরে নিয়ে যায়, গিয়ে আরহামের সামনে দাঁড় করিয়ে হেসে বলে, এই যে আরহাম, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা কলেজ লাইফ থেকে একসাথে আছি। এদিকে নিধি তো আরহামকে দেখে চমকে যায়। তারপর উৎসবের কথা শুনে চোখ বড় বড় করে বলে, কি, উনি আপনার বেস্ট ফ্রেন্ড? কই, আগে তো কিছু বলেননি এই বিষয়ে। উৎসব সন্দিহান চোখে তাকিয়ে বলে, নিধি, তুমি এভাবে রিয়েক্ট করছো কেন? তুমি আরহামকে আগে থেকে চিনো? নিধি মাথা নেড়ে হ্যাঁ বলল। উৎসব জিজ্ঞেস করে, কিভাবে? নিধি কিছু বলবে তার আগে আরহাম বলে, নিধি আমার মামাতো বোন। কথাটা শুনে উৎসব হতভম্ব হয়ে যায়। সে আরহামকে জিজ্ঞেস করে, মামাতো বোন? কোন মামাতো বোন? যার সাথে তোর বিয়ে হয়েছে সে? নিধি অবাক হয়ে উৎসবের দিকে তাকায়। উৎসব জানে বিয়ের ব্যাপারে, আর আরহাম মাথা নেড়ে হ্যাঁ বলে। উৎসবের মুখ হা হয়ে যায়, সে ধপ করে চেয়ারে বসে পড়ে। এবার সে নিধির দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করে, সত্যি আরহামের সাথে তোমার বিয়ে? মানে তোমরা বিবাহিত? নিধিও এবার মাথা নেড়ে হ্যাঁ বলে। আরহাম ভাবছে উৎসব হয়তো নিধির বিয়ের কথা শুনে ভেঙে পড়বে, তাই সে উৎসবের কাছে গিয়ে কিছু বলতে যাবে। তখনই হলে অনু প্রবেশ করে। অনুকে নিধি জন্মদিনে ট্রিট দিতে হবে বলে আনিয়েছে। অনু এসে এমন ডেকোরেশন উৎসব আর আরহামকে দেখে অবাক হয়ে যায়। সে এগিয়ে এসে বলে, এসব কি? উৎসব, তুমি এখানে কিভাবে? আর আরহাম ভাইয়া, আপনিও এখানে? কি হচ্ছে এসব? এই নিধি, তুই আরহাম ভাইয়াকে নিয়ে আসবি, আগে বলিসনি কেন? সবাইকে চুপ থাকতে দেখে অনু আবার বলে, কি হলো, কেউ কিছু বলছো না কেন? আর উৎসব, তুমি কবে দেশে এলে? আমাকে তো বললে না কিছু। আরহাম এবার হাগ হয়ে অনুর দিকে তাকিয়ে আছে। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর বেচারা উৎসব তো এখনো নিধি আরহামের বিয়ে নিয়ে ঘোরের মধ্যে আছে। তাই সে নিধিকে স্বাভাবিক